আজকে আমরা অপ-অ্যাম্পের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা কি বেসিক্যালি অফসেট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। অফসেট মানে কি বেসিক্যালি আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম, বেসিক্যালি অফসেট মানে দেখো আমাদের কাছে সাপোজ একটা অপ-অ্যাম্প রয়েছে, অপ-অ্যাম্পের যে আউটপুট ভোল্টেজটাকে জিরোতে সেট করে দাও। অফ মানে জিরো, বন্ধ, সেট মানে সেট করে দেওয়া, মানে বেসিক্যালি আউটপুট ভোল্টেজটাকে জিরোতে সেট করে দেওয়া। ফাইন, এটা হচ্ছে কি অফসেট ভোল্টেজ বা অফসেট কারেন্ট। মানে অফসেটের কাজ হচ্ছে কি এটাই, যে তার যে আউটপুট ভোল্টেজ সেটাকে তুমি জিরোতে সেট করে দেবে, যাই থাকুক না কেন। মানে আমি যখন অফসেট বাটনটাকে যখন আমি ক্লিক করব, তখন তার আউটপুট ভোল্টেজটা জিরোতে সেট হয়ে যাবে। এটাকে বলি আমরা অফসেট। ওকে, দেখো সাপোজ আমাদের কাছে একটা অপ-অ্যাম্প রয়েছে। ওকে, এই একটা আমাদের কি অপ-অ্যাম্পের একটা, এটা আউটপুট টার্মিনাল আর এটা কি, এই দুটো ইনপুট টার্মিনাল। ওকে, একটা ইনভার্টিং টার্মিনাল, একটা নন ইনভার্টিং টার্মিনাল। ফাইন, এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমি এখানে আউটপুট ভোল্টেজ পাবো। তাহলে এখানে দেখো এটা হচ্ছে সাপোজ ইনপুট ভোল্টেজ এরা, তাহলে এখানে V1 ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি নন ইনভার্টিং টার্মিনালে, আর V2 ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি ইনভার্টিং টার্মিনালে। ফাইন, এবার দেখো বেসিক্যালি আমি যদি একটা আইডিয়াল অপ-অ্যাম্প ধরি, আমি ফর অ্যান আইডিয়াল অপ-অ্যাম্প, মানে ফর আইডিয়াল অপ-অ্যাম্প, আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে কি পাওয়া যাবে? দেখো আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে বেসিক্যালি এই যে ইনপুটে যে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি, মানে আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে তুমি দেখবে যে পারফেক্ট ব্যালেন্সটা ঘটে। কি পারফেক্ট ব্যালেন্স? ওকে, আমি ওই যে ক্যারেক্টারিস্টিক যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে একটা আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে বা আইডিয়াল যে ক্যারেক্টারিস্টিক অফ অপ-অ্যাম্প, সেখানে বলেছিলাম যে পারফেক্ট ব্যালেন্স ঘটে। পারফেক্ট ব্যালেন্স কিন্তু ঘটে, তাই তো? পারফেক্ট ব্যালেন্স মানে কি? জাস্ট সিম্পল, দেখো এই যে ইনপুটে যে দুটো আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, রাইট, আর আউটপুটে আমরা V0 ভোল্টেজ পাচ্ছি। তাহলে পারফেক্ট ব্যালেন্সের অর্থ হচ্ছে কি আউটপুট ভোল্টেজটা জিরো হবে। তার মানে কি, যখন এই ইনপুট ভোল্টেজের ভ্যালু দুটো যখন সেম হবে তখন আউটপুট ভোল্টেজ জিরো হবে। সেটাকে বলা হয় পারফেক্ট ব্যালেন্স। মানে এর ভ্যালুটা আর এর ভ্যালুটা কি সেম হবে, তবেই সেটা কি ব্যালেন্স করবে। মানে পারফেক্ট ব্যালেন্সের অর্থ হচ্ছে তোমার V1 ইকুয়াল টু V2। জিনিসটা বোঝাতে পারলাম? এইটা হচ্ছে কি পারফেক্ট ব্যালেন্সের কন্ডিশন। যদি এটা হয় তাহলে আমরা জানি বেসিক্যালি কি একটা অপ-অ্যাম্প কি, বেসিক্যালি অপ-অ্যাম্প একটা মানে ডিফারেন্সিয়াল একটা অপ-অ্যাম্প, তাই তো? মানে সে ডিফারেন্স দেয়, মানে কম্প্যারিজন দেয়। তাহলে আউটপুটে যে ভোল্টেজটা পাবো আমরা, সেটা কি এদের ডিফারেন্সটা পাই আমরা। তাহলে আউটপুট ভোল্টেজ আমরা এখানে পাবো বেসিক্যালি V0 ইকুয়াল টু 0। কেন? কারণ দেখো ইনপুটের যে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি তারা কি সেম, যে V1 ইকুয়াল টু V2, যেহেতু সেম তারা, তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে? 0 হবে। মানে V2 মাইনাস V1 বা V1 মাইনাস V2 করলে কত পাবে? তুমি 0 পাবে, সিম্পল। তাহলে এইটা কিন্তু আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে একটা আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে আমরা এটা পাই। একটা আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে পারফেক্ট ব্যালেন্সটা দেখা যায়, মানে আউটপুট ভোল্টেজটা 0 হয়। কিন্তু জেনারেলি তো আমরা আইডিয়াল অপ-অ্যাম্প পাবো না, মানে আইডিয়াল বলে তো কিছু হয় না। তাহলে আমরা যে অপ-অ্যাম্পটা পাই সেটা কি বেসিক্যালি প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্প। প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্প। তাহলে প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্পের ক্ষেত্রে কেমন পাবো আমরা? দেখো তাহলে প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্পের ক্ষেত্রে কিন্তু এই যে V1 ইকুয়াল টু V2 লিখলাম, এটা কিন্তু পসিবল নয়, তাই না? মানে V1 নট ইকুয়াল টু V2, তার মানে কি পারফেক্ট ব্যালেন্স হয় না। একটা প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্পের ক্ষেত্রে কিন্তু পারফেক্ট ব্যালেন্স পসিবল নয়। ক্লিয়ার? তাহলে দেখো বেসিক্যালি কেন পারফেক্ট ব্যালেন্স হতে পারে না, তার কারণটা হচ্ছে কি আমি বলেছিলাম যে এই যে অপ-অ্যাম্পটা বেসিক্যালি কি ট্রানজিস্টার দিয়ে তৈরি, রাইট? তাহলে বেসিক্যালি যেটা হয়, এখানে অনেকগুলো ট্রানজিস্টার রয়েছে। এবার ট্রানজিস্টারের মিসম্যাচের জন্যে অ্যাকচুয়ালি এই যে ইনপুটে যে মানে ইনপুট টার্মিনালগুলোতে যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি তারা কি পারফেক্টলি ব্যালেন্স করতে পারে না। কেন পারছে না? জাস্ট সিম্পল ট্রানজিস্টারের মিসম্যাচের জন্য। এটা কেন সম্ভব নয়? বেসিক্যালি ডিউ টু দ্য মিসম্যাচ অফ ট্রানজিস্টার। ওকে,
অফ ট্রানজিস্টর। জাস্ট সিম্পল। মানে জিনিসটা কি দেখো, মানে অনেকগুলো ট্রানজিস্টার রয়েছে, এবার তাদেরও তো একটা টাইমের ব্যাপার রয়েছে, যে একটা ট্রানজিস্টার কাজ করলো একটা সময় নেয়, আরেকটা ট্রানজিস্টার কাজ করতে সময় নেয়, মানে তাদের মধ্যে যে সম্পূর্ণ ম্যাচ করবে তা কিন্তু নয়। মানে এই ট্রানজিস্টারটা এতক্ষণ সব কাজ করতে পারে, এই ট্রানজিস্টারটা একটুখানি কম সময় কাজ করতে পারে, মানে একটা টাইম ল্যাগ রয়েছে, রাইট? তার মানে কি এই টাইম ল্যাগ বা এই যে মিসম্যাচের ব্যাপারটা, এই মিসম্যাচের জন্যে কি তারা পারফেক্টলি ব্যালেন্স করতে পারে না। সিম্পল। মানে এই যে এখানে পারফেক্টলি ব্যালেন্স একটা প্র্যাকটিক্যাল অপামের ক্ষেত্রে পসিবল নয়। কারণ কি এখানে যে ট্রানজিস্টার আমরা দিয়েছি, হ্যাঁ, বা ট্রানজিস্টার দিয়ে যে তৈরি করা হয়েছে অপামটা, সেই ট্রানজিস্টারগুলো কি মানে একটা মিসম্যাচ থেকে যায়। মিসম্যাচ মানে বুঝতে পারছো তোমরা, মানে একটা ওই বলে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা, ঠিক আছে? মানে এই ধরো দুটো ট্রানজিস্টার আমি যদি নিই, একটা ট্রানজিস্টার এই দুটো ট্রানজিস্টার একটা মিসম্যাচ রয়েছে, মানে এর একটা টাইম ল্যাগ রয়েছে, এর একটা টাইম ল্যাগ রয়েছে, এরা কি মানে ম্যাচ করছে না এদের, ঠিক আছে? তার ফলে কি এই মিসম্যাচের জন্য বেসিক্যালি আমরা দেখতে পাই ইনপুটে যে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি তারা কখনো ব্যালেন্স হতে পারে না, পারফেক্টলি ব্যালেন্স হতে পারে না। ক্লিয়ার? তাহলে এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো আমার দরকার হচ্ছে, তাহলে যদি এরা যদি ব্যালেন্স না করে তাহলে কি আউটপুট ভোল্টেজটা কখনো জিরো হতে পারবে না, কখনোই জিরো হতে পারবে না। তাহলে কি করবো এবার আমরা, তাই না? তখন আমরা বেসিক্যালি কি করি, তখন কিন্তু আমরা এই যে অফসেট যে কন্ডিশনটা, এই অফসেট কন্ডিশনটাকে আমরা ইউজ করি। তখন আমরা কি করি, অফসেট ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি। যখন আমরা অফসেট ভোল্টেজ অ্যাপ্লাই করবো তখনই কি সেটা সাথে সাথে কিন্তু আউটপুট ভোল্টেজটাকে জিরো দিয়ে দেবে। তাহলে এই ট্রানজিস্টারের মিসম্যাচের জন্যই বেসিক্যালি অফসেট ভোল্টেজটাকে অ্যাপ্লাই করতে হয়। যদি ট্রানজিস্টারের মিসম্যাচ না থাকতো, মানে পারফেক্টলি যদি ব্যালেন্স হয়ে যেত, তাহলে কি আউটপুট ভোল্টেজ আমরা অলওয়েজ জিরো পেতাম, তাহলে তো কোনো অসুবিধা ছিল না। মানে আমি যে কোনো কাজ করতে যাব, আমি আউটপুট ভোল্টেজ জিরো নিয়ে কাজ করতে হবে, আউটপুট ভোল্টেজ জিরো, এবার আমি কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তার ফলে কি আমি আউটপুটে নানাবিধ ভোল্টেজ পেতে পারি আমরা। কিন্তু ইনিশিয়ালি যদি এর ভ্যালু থেকে থাকে তাহলে কি আমাদের রিডিংয়ে ভুল হবে। তার জন্য এই অফসেট ভোল্টেজ বা এই যে অফসেট কন্ডিশন সেটাকে অ্যাপ্লাই করতে হয়। ক্লিয়ার? তো অফসেট কন্ডিশনটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন এটা আসছে, বেসিক্যালি ট্রানজিস্টারের মিসম্যাচের জন্য এটা বেসিক্যালি এসে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অফসেট কন্ডিশনটা বোঝা গেল যে কেন অফসেট কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, এই যে ট্রানজিস্টার রয়েছে এখানে, এখানে আমরা যদি বলি ইনপুট রেজিস্ট্যান্স, এই ট্রানজিস্টারের ইনপুট রেজিস্ট্যান্স প্রচুর হাই, ইনফাইনাইট। একটা আইডিয়াল অপামের ক্ষেত্রে আমরা ইনফাইনাইট বলি, বাট প্র্যাকটিক্যাল অপামের ক্ষেত্রে বলবো আমরা হাই ভ্যালু, রেজিস্ট্যান্সের একটা হাই ভ্যালু রয়েছে, রাইট? যদি হাই ভ্যালু থাকে তাহলে কি কারেন্ট কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু যেতে পারবে না। রেজিস্ট্যান্স হাই হলে কারেন্ট কী করে যাবে, সিম্পল কথা, তাই নয় কি? তার ফলে কিন্তু বেসিক্যালি কারেন্টটা কিন্তু এই ট্রানজিস্টারের ভেতর দিয়ে কিন্তু ফ্লো করতে পারছে না। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, এর জন্য বেসিক্যালি কি হচ্ছে আমাদেরকে, দেখো আউটপুট ভোল্টেজে, মানে আউটপুট ভোল্টেজটাকে আমাকে জিরো পেতে হবে, তাই আমাদেরকে কি করতে হবে, অফসেট কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে হবে। ফাইন? মানে বেসিক্যালি যে কোনো প্র্যাকটিক্যাল বা যে কোনো কাজ করতে গেলে অপারেন্ট দিয়ে আমাকে অফসেট কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট সিম্পল। এবার আমরা বেসিক্যালি দেখব যে মানে অ্যাকচুয়ালি ওপেন লুপ অপারেশন, মানে ওপেন লুপটা কি, দেখো বোঝাই ব্যাপারটাকে আমি আগে। ওপেন লুপ অপারেশন অফ অপ-অ্যাম্প, রাইট? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ওপেন লুপটা কি। দেখো আমি যে অপ-অ্যাম্পগুলো আঁকছি সেটা বেসিক্যালি ওপেন লুপ, জাস্ট সিম্পল। এই যে একটা অপ-অ্যাম্প আঁকলাম আমি, এই যে একটা অপ-অ্যাম্প আঁকলাম, এই অপ-অ্যাম্পটা বেসিক্যালি ওপেন লুপ অপ-অ্যাম্প। ক্লিয়ার? এটা মাইনাস দিলাম, এটা প্লাস দিলাম, এটা কি ইনভার্টিং টার্মিনাল, এটা নন ইনভার্টিং টার্মিনাল, এটা আমাদের আউটপুট V0 দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এখানে একটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি, সাপোজ এটাকে এরকম করে দেখাই, একটা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করেছি, এটা গ্রাউন্ড, আর এইখানে একটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি। ওকে, এটা সাপোজ বলছি V2, এটা সাপোজ বলছি V1, আর এখানে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি। দেখো আমি কিন্তু এই ওপর দিয়ে কিছু কিন্তু আমি ফিডব্যাক কিন্তু লাগাইনি, মানে আউটপুট থেকে ইনপুটে কিন্তু কোনো ভোল্টেজ কানেক্ট করি, মানে কোনো টার্মিনাল দিয়ে কিন্তু কানেক্ট করিনি যে আউটপুট থেকেও ভ্যালু ইনপুটে ঢুকবে। মানে এখানে যদি তুমি একটা
তাল লাগিয়ে দাও তখন সেটাকে বলে আবার ফিডব্যাক, মানে ফিডব্যাক দেওয়া। ক্লিয়ার? এখানে কিন্তু কোনো ফিডব্যাক দেন, আমি আসবো ফিডব্যাকের গল্পে। তাহলে এইটা দেখো পুরো ওপেন রয়েছে, মানে জাস্ট একটা অপ্যাম রয়েছে। এই ঘটনাটা মানে এই যে অপ্যামটা, এটাকে বলা হচ্ছে ওপেন লুপ অপ্যাম, মানে এখানে কোনো এক্সট্রা কোনো লুপ লাগানো নেই। লুপ মানে কি একটা গোল, তাই না, একটা কানেকশন অ্যাকচুয়ালি, তাই না, মানে ক্লোজড কানেকশন, সেটাকে বলে আমরা লুপ। তাহলে এইখানে কিন্তু এক্সট্রা কোনো লুপ কানেক্ট করা নেই, মানে এটা জাস্ট একটা সিম্পল অপ্যাম। সেখানে কি ইনপুটে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, আমরা আউটপুটে ভোল্টেজ পাবো। তাহলে এটাকে বলা হচ্ছে ওপেন লুপ অপ্যাম। তাহলে এই অপ্যামটাকে কি বলি আমরা? ওপেন লুপ অপ্যাম। আরও আমরা অপ্যাম দেখবো, সেখানে দেখবো আমরা এইখানে কি একটা রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু কানেক্ট করা থাকবে আউটপুটের সাথে ইনপুটের। তখন সেটা কিন্তু আর ওপেন লুপ হবে না, তখন সেটা ক্লোজড লুপ হয়ে যাবে। যে ক্লোজ করে দিলাম আউটপুট আর ইনপুটের সাথে ক্লোজ করে দিলাম, তাই ক্লোজড লুপ হয়ে যাবে। তাহলে ওপেন লুপ অপ্যাম আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার? এই যে ওপেন লুপ অপ্যাম মানে একটা সিম্পল অপ্যাম। ক্লিয়ার? এবার আমি যদি বলি একটা আইডিয়াল অপ্যামের কথা, দেখো আমরা আইডিয়াল অপ্যামের ক্যারেক্টারিস্টিক পড়েছিলাম। কি বলেছিলাম? একটা আইডিয়াল অপ্যামের ক্ষেত্রে হ্যাঁ তার যে গেইনটা হয়, গেইনটা কতখানি হয়? ইনফাইনাইট হয়, মনে আছে? সো তাহলে আমরা বলতে পারি যে ওপেন লুপ গেইন মানে সিন্স যে মানে আইডিয়াল অপ্যামের যে ক্যারেক্টারিস্টিক সেটাই বলছে যে ওপেন লুপ গেইনের যে মানে ওপেন লুপ অপ্যামের যে গেইনটা হবে সেটা কত? ইনফাইনাইট হবে। সিন্স দ্য gain of open loop op-amp is infinite বা infinity, right? তাহলে আমরা সুতরাং লিখতে পারি দ্যাট ইজ সাপোজ ওপেন লুপ অপ-অ্যাম্পের ক্ষেত্রে গেইনটাকে রিপ্রেজেন্ট করছি আমি এ দিয়ে, সো এ টেন্স টু ইনফিনিটি। ওকে, তাহলে এটা কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক থেকেই পাই আমরা যে একটা অপ্যামের ক্ষেত্রে মানে আইডিয়াল অপ্যামের ক্ষেত্রে গেইনটা ইনফাইনাইট হয়। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারলাম। তাহলে গেইনটা ইনফাইনাইট হয় বুঝলাম। তাহলে আউটপুটে যে ভোল্টেজটা পাই আমরা সেটা কি? বেসিক্যালি এই দুজনের ডিফারেন্সটা পাই আমরা, মানে ইনপুট টার্মিনালে যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি তাদের ডিফারেন্সটাই তো আউটপুট ভোল্টেজে দেয় আমাদের, তাই নয় কি? তাহলে দেখো সিম্পল, তাহলে আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা কি? V1 আর V2 যে ডিফারেন্স সেটা। তাহলে এখানে আমরা দুটো কেস পেতে পারি। কি কেস? হতে পারে V1 ইজ গ্রেটার দ্যান V2, আর হতে পারে V2 ইজ গ্রেটার দ্যান V1। তাহলে কেস দেখো, সো কেস ওয়ান কি বললাম? সাপোজ ইফ আমি বললাম সাপোজ অন্য কালিতে লিখি, সাপোজ ইফ বললাম V1 ইজ গ্রেটার দ্যান V2, জাস্ট সিম্পল। দেখো মানে এই V1টা বেশি V2 থেকে। V1টা কার? V1 হচ্ছে তোমার নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ, মানে নন ইনভার্টিং টার্মিনালে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে সেই ভোল্টেজটা, মানে নন ইনভার্টিং টার্মিনালের যে ভোল্টেজের ভ্যালুটা সেটা যদি ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের ভ্যালুর থেকে যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে এটা বেশি, মানে কম্প্যারিজন মানে কি? তাহলে এর ভ্যালু বেশি, মনে করো এর ভ্যালু 5 এর ভ্যালু 2, তাহলে কী হবে? 5 - 2, তাহলে এটা ডমিনেট করবে না, মানে এর ভ্যালু বেশি, তাহলে এ ডমিনেট করবে। এটা কি বোঝাতে পারছি ঘটনাটা? সাপোজ এরকম একটা এক্সাম্পল নাও, সাপোজ এর ভ্যালু 2, এর ভ্যালু হচ্ছে কি 5, তাহলে কার ভ্যালু বেশি? এটার ভ্যালু বেশি, মানে নন ইনভার্টিং টার্মিনালে যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছে তার ভ্যালু বেশি ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাইড ভোল্টেজের থেকে। তাহলে ডমিনেট করবে কে? নিশ্চয়ই এ ডমিনেট করবে। তাহলে কি আমরা যদি ডিফারেন্স করি আমরা, তাহলে কি 5 - 2 করবো, তাহলে 3 পাবো আমরা। তাহলে সিম্পল আমরা বলতে পারি যে আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটা কত? 5 - 2 মানে 3। ক্লিয়ার? তাহলে এ ডমিনেট করলো, এ কিন্তু ডমিনেট করলো। এ কে? এ হচ্ছে তোমার নন ইনভার্টিং টার্মিনাল। যেহেতু নন ইনভার্টিং টার্মিনাল ডমিনেট করেছে, তাহলে কি আউটপুটে কি তুমি মানে ভোল্টেজটা যদি পজিটিভ হয় তাহলে আউটপুটে কি তুমি নেগেটিভ ভোল্টেজ পাবে? না, কারণ আমরা সবাই জানি নন ইনভার্টিং টার্মিনালে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় আউটপুটে কিন্তু সেটাই পাওয়া যায়, মানে পোলারিটিটা সেম থাকে। তার জন্য তো নাম নন ইনভার্টিং, মানে সে কি ইনভার্ট করবে না। এটাকে বুঝতে পারলাম? তাহলে দেখো, তাহলে কিন্তু আমরা আউটপুটে একটা ভোল্টেজ পাবো। আমরা কেমন ভোল্টেজ পাবো আমরা? সো যদি এটা হয় তাহলে আউটপুটে আমরা একটা ভোল্টেজ পাবো। সো আউটপুট ভোল্টেজটা হবে বেসিক্যালি প্লাস ভি স্যাচুরেশন, মানে আমরা স্যাচুরেটেড
বা স্যাচুরেশন ভোল্টেজ পাবো আমরা আউটপুটে। কেমন স্যাচুরেশন? দেখো পজিটিভ স্যাচুরেশন, কারণ এখানে নন ইনভার্টিং টার্মিনালটা কিন্তু ডমিনেট করেছে, তার জন্য কি আউটপুটে যে ভোল্টেজটা পাবো আমরা সেটা কেমন ভোল্টেজ? পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ। মানে বেসিক্যালি কেমন দেখো, এটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, ভোল্টেজের ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট হবে, তাই নয় কি? এখানে ভ্যারি করার কোনো গল্পই নেই। মানে তার জন্য বলছি আমরা কি স্যাচুরেশন। স্যাচুরেশন মানে কি, মানে কোনো একটা প্যারামিটার চেঞ্জ হবে বাট অন্য একটা প্যারামিটার চেঞ্জ হবে না, সেটাকে বলে আমরা স্যাচুরেট করে যাওয়া, তাই তো? মানে ভোল্টেজের ডিফারেন্সটা যতই বাড়ে না কেন তারপরেও কিন্তু আউটপুট ভোল্টেজটা কিন্তু স্যাচুরেট মানে কনস্ট্যান্ট থাকবে, রাইট? মানে অ্যাকচুয়ালি ছবি দেখালে বুঝতে পারো তোমরা। তাহলে আমরা বুঝতেই পারলাম এটা কেন পজিটিভ স্যাচুরেশন হলো, সেটাকে বোঝা গেল। কারণ এটা কি দেখো, এই যে নন ইনভার্টিং টার্মিনাল সেটা ডমিনেট করেছে, তার জন্য কিন্তু আউটপুট ভোল্টেজটা তুমি পাচ্ছ পজিটিভ, তাদের বলছে পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ তুমি পাবে। সিমিলারলি সেকেন্ড কেস দেখো, কেস নাম্বার 2। এটা কি বলছে? বলছে ইফ, তাহলে আরেকটা কেস কি পড়ে থাকলো, V2 ইজ গ্রেটার দেন V1, বা সিম্পল বলতে পারতাম আমরা V1 লেস দেন V2, রাইট? তার মানে কি এর ভ্যালুটা কিন্তু এর থেকে বেশি, তার মানে কি এরকম ধরো এর ভ্যালু 5, এর ভ্যালু সাপোজ 2, তাহলে কি এবার এ বেশি না, তাহলে ডমিনেট করবে কে? এ ডমিনেট করবে। তাহলে এর থেকে এর ভ্যালু বেশি, তাহলে এ করবে ডমিনেট এখানে, যেহেতু একটা অপ অ্যাম্পকে একটা কম্প্যারিজন মানে কম্পেরিটর হিসেবে কাজ করে, তাহলে কি এ কিন্তু এখানে ডমিনেট করবে। তাহলে এ কে? এটা কিন্তু ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে ইনভার্টিং টার্মিনাল মানে কি, এখানে তুমি যদি দেখো যদি ডিফারেন্স করে তাহলে 3 ভোল্টেজ পাবো, তাহলে কি পজিটিভ 3 ভোল্টেজ পাবো। তাহলে যেহেতু এটা ইনভার্টিং টার্মিনাল, তার মানে কি এর যে পোলারিটিটা বা সাইনটা সেটা কি চেঞ্জ হয়ে যাবে না আউটপুটে, সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, তাই নয় কি? তাহলে এখানে আমরা যে আউটপুট ভোল্টেজটা পাবো সেটা কি, তাহলে আমরা বলতেই পারি যে যেহেতু ইনভার্টিং টার্মিনালটা ডমিনেট করছে এখানে, তার আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটা কি নেগেটিভ পাবো আমরা, মানে বেসিক্যালি ইনভার্ট করে দেবে পোলারিটিটাকে, তাই তো? মানে এখানে যেহেতু পজিটিভ রয়েছে তাহলে এখানে নেগেটিভ পাবো, সিম্পল। তার জন্য আমরা এখানে বলতে পারবো সো যে আউটপুট যে ভোল্টেজটা হবে সেটা কত হবে, বেসিক্যালি নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ। সো নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ, ক্লিয়ার? ভি স্যাট মানে স্যাচুরেশন ভোল্টেজ। তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে একটা আইডিয়াল অপেমের ক্ষেত্রে আমরা এটা দেখতে পেলাম। তাহলে এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যাক, হ্যাঁ? সো দেখো আমি যদি এখানে গ্রাফটা দেখাই সেটা কেমন হবে দেখতে। ওকে, এই দিকটা দিচ্ছে এই ভোল্টেজের ডিফারেন্স, মানে কি বেসিক্যালি V1 মাইনাস V2 বা যা কিছু দেবে তুমি, VD ইকুয়াল টু সাপোজ V1 মাইনাস V2, মানে ভোল্টেজের ডিফারেন্সটা, যে ইনপুট টার্মিনালে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে তাদের ডিফারেন্স। ওকে, আর এটা তুমি করবে আউটপুট ভোল্টেজ, সিম্পল। এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার, যখন তুমি দেখো এখানটায় এটা কিন্তু 0 মানে 0,0 বেসিক্যালি এখানে 0, তাই তো? এটা অরিজিন। তাহলে এই অরিজিনে কিন্তু V1 মাইনাস V2 কত? 0, মানে বেসিক্যালি অরিজিনটার মধ্যে তুমি বলবে যে V1 মাইনাস V2 ইকুয়াল টু 0, তার মানে কি V1 ইকুয়াল টু V2, এইটা তুমি বলতে পারো। এটা কোথায়? এটা অরিজিনে, রাইট? মানে এই যে অরিজিনটার মধ্যে। তাহলে যখন অরিজিনে তখন কি, তখন কিন্তু এই যে আউটপুট ভোল্টেজটা কত হবে, আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। দেখো আউটপুট ভোল্টেজ আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। বেসিক্যালি কি দেখো, মানে ইনপুট ভোল্টেজ দুজনের কি সেম, তাহলে কি আউটপুট ভোল্টেজটা কত হবে, আউটপুট ভোল্টেজ কত হবে, মানে বেসিক্যালি 0, রাইট? তুমি বলবে তখন 0। হ্যাঁ, বেসিক্যালি ঘটনাটা কী হয়, যেহেতু গেনটা ইনফাইনাইট হয় একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে, তার জন্য কি পাওয়া যায়, বেসিক্যালি আউটপুটে কিন্তু একটা ভ্যালু তুমি পাবে, এইখানে তুমি একটা ভ্যালু পাবে, ক্লিয়ার? এইবার যখন তুমি ভোল্টেজের ডিফারেন্সটা বাড়াবে তখন কি হবে, যখনই ভোল্টেজের ডিফারেন্স হবে তখনই কি এই যে ভ্যালুটা আউটপুট ভোল্টেজটা কি স্যাচুরেট করে যাবে, তখনই স্যাচুরেট করে যাবে। ওকে, সিমিলারলি একটা পজিটিভ স্যাচুরেশন দেখালাম, একই রকমভাবে এই ঘটনাটাও ঘটবে এখানে, আউটপুট ভোল্টেজটা এখানে
স্যাচুরেট করে যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার দেখো পজিটিভ ভি স্ট্যাট সেট আর এটা নেগেটিভ ভি সেট। এটা বুঝতে পারলাম? ঘটনাটা কি বুঝতে হবে? হ্যাঁ, মানে যখন ভোল্টেজের ডিফারেন্স যখন জিরো, মানে আউটপুট ভোল্টেজটা বেসিক্যালি জিরো, তাই তো? মানে একটা ভ্যালু, সেটা কত দেখো, বেসিক্যালি গেনটা যেহেতু ইনফাইনাইট, এটা ইন্টারেস্টিং। গেন মানে কি? আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ মানে এ ইকুয়াল টু তুমি বলবে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, রাইট? ইনপুট ভোল্টেজ। তাহলে তুমি আউটপুট ভোল্টেজ তুমি কি লিখবে? এ ইন্টু ভিআই লিখবে। ওকে, তাহলে গেন যেহেতু ইনফিনিটি, তাহলে কি আউটপুট ভোল্টেজের একটা ভ্যালু তুমি পাচ্ছ, একটা সার্টেন একটা ভ্যালু তুমি সাপোজ পাচ্ছ, তুমি সেটাই বাড়িয়ে দিয়েছি। দেখো যখন জিরো, ভোল্টেজের ডিফারেন্স যখন জিরো, ঠিক আছে, মানে ইনপুট ভোল্টেজের ডিফারেন্স সেটা যখন জিরো, তখন আউটপুট ভোল্টেজ তুমি কতখানি পাচ্ছ? এতখানি, সাপোজ কথার কথা বলছি আমি। যখন আমি ভোল্টেজ ডিফারেন্স করলাম তখন কি দেখো, এটা কিন্তু ইনফিনিটির মধ্যে যাচ্ছিল, বাট যখন এই ভোল্টেজ ডিফারেন্স দিলাম তখনই কিন্তু আউটপুট ভোল্টেজ কিন্তু স্যাচুরেট হতে শুরু করলো। তখন এটা কি স্যাচুরেশন ভোল্টেজ পেলাম আমরা, এটাও কিন্তু স্যাচুরেশন ভোল্টেজ পেলাম। তাহলে এই কেসে কি, এই কেসটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই V1 ইজ গ্রেটার দ্যান V2। এই কেসটা কখন পাচ্ছি আমরা? যখন V1 ইজ গ্রেটার দ্যান V2, তবেই কিন্তু পজিটিভ স্যাচুরেশন পাচ্ছি আমি। দেখো তাহলে V1 গ্রেটার দ্যান V2 যদি করি আমি, তার মানে কি দেখো V1 এর ভ্যালু V2 থেকে বড়, তার মানে কি 5 - 2 মানে 3 পাচ্ছি, তাহলে পজিটিভ মিলে গেল। আর এই কেসটা কখন পাচ্ছি আমরা? এই কেসটা পাচ্ছি তখন যখন V2 ইজ গ্রেটার দ্যান V1। তাহলে এই কেসটা মিলিয়ে দেখো, তাহলে V1 এর ভ্যালুটা কিন্তু এবার কম V2 থেকে, তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 5 হয়, তাহলে কি -3 পাবে তুমি। দেখো মাইনাস পাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে একটা আইডিয়াল অপএমের ক্ষেত্রে মানে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের মধ্যে গ্রাফ। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা আইডিয়াল অপএম পাই না। প্র্যাকটিক্যালি আমরা মানে আইডিয়ালি আমরা অ্যাকচুয়ালি আইডিয়াল অপএম পাই না, মানে প্র্যাকটিক্যাল অপএম পাই আমরা। তাহলে প্র্যাকটিক্যাল অপএমের ক্ষেত্রে কেমন হবে? তাহলে আমরা যদি প্র্যাকটিক্যাল অপএমের কথা যদি বলি, সো ফর প্র্যাকটিক্যাল অপএম, দেখো যে গ্রাফটা আমি দেখাবো, এই জিনিসগুলো আস্তে আস্তে আরও পরে বুঝতে পারবো, যখন আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো করে দেখাবো তখন আরও মানে ভালো মতো ক্লিয়ার হবে ব্যাপারগুলো। হ্যাঁ, মানে এই গ্রাফটা তখন কেমন দেখতে হবে? এইরকম দেখতে হবে। একটু ছোটো করে রাখছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমার ভোল্টেজের ডিফারেন্স, সো V1 মাইনাস V2, আর এটা হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ। ফাইন, মানে যখন ভোল্টেজের ডিফারেন্স যখন জিরো, তখন এখানে জিরো অরিজিনে, অসুবিধা নেই। কিন্তু যখন আস্তে আস্তে বাড়ছে তখন মানে সেট করে এইখান থেকে বাড়া শুরু করছে না, ঠিক আছে, ওইখান থেকে বাড়ছে না। বেসিক্যালি কি হচ্ছে, মানে লিনিয়ারলি আমরা যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তখন দেখতে পাবো যে লিনিয়ার ইনক্রিজ হচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, যে গেনটা মানে আমরা দেখবো তখন যে লিনিয়ারলি ইনক্রিজ করে বেসিক্যালি। সো যখন আমি ভোল্টেজের ডিফারেন্সটা চেঞ্জ করলাম জিরো থেকে, তখন কি দেখতে পাচ্ছি এরকমভাবে বাড়ছে। এই গেল কিছুটা, গেল গিয়ে একটা টাইম পরে মানে একটা ভোল্টেজের ডিফারেন্সে গিয়ে সেটা কিন্তু স্যাচুরেট করে গেল। এখানেও সিমিলারলি এই আসলো, যখন আমরা ভোল্টেজ ডিফারেন্স একটা ভ্যালুতে যখন রিচ করলো তখন কি হলো, একটা সার্টেন ভ্যালু যখন রিচ করলো তখনই কি সেটা স্যাচুরেট করে গেল, তখন আমরা এইটা পাই। এইটা তখন হচ্ছে তোমার পজিটিভ ভি স্যাচুরেশন, আর এটা তোমার নেগেটিভ ভি স্যাচুরেশন। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে একটা আইডিয়াল বা প্র্যাকটিক্যাল অপএমের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের মধ্যে গ্রাফ, এটা বেসিক্যালি পাওয়া যায়। ক্লিয়ার ব্যাপারটা? এগুলো আমরা আস্তে আস্তে পরে আরও ডিটেলসে আলোচনা করবো যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো যখন করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা ধারণা ক্লিয়ার হলো যে ওপেন লুপ অপারেশনটা কি, তার জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হয় সেটা আমরা দেখতে পেলাম। ক্লিয়ার? তাহলে এটা গেল ওপেন লুপ অপঅ্যাম্প। আমরা আসবো ক্লোজড লুপ অপঅ্যাম্প, মানে যেটাকে আমরা বলি সায়েন্টিফিক ওয়েতে ফিডব্যাক। কি বলবো আমরা? ফিডব্যাক।
সো ফিডব্যাকটা কি দেখো, ফিডব্যাক অফ অপ অ্যাম্প, এটা অপ অ্যাম্পের ফিডব্যাক। মানে দেখো সিম্পল, তোমার কাছে ধরো একটা অপ অ্যাম্প রয়েছে, ওকে, একটা অপ অ্যাম্প রয়েছে, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা আমাদের আউটপুট ভোল্টেজ, এটা আমাদের সাপোজ ইনপুট ভোল্টেজ, এটাকে 2 দিই, এটাকে যেকোনো একটা দিলে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে মানে ইনভার্টিং টার্মিনালে V2 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, নন ইনভার্টিং টার্মিনালে V1 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। এবার বললাম ফিডব্যাক, ফিডব্যাক মানে কি, জাস্ট সিম্পল, আউটপুট ভোল্টেজ থেকে ইনপুট ভোল্টেজে মানে আউটপুট টার্মিনাল থেকে ইনপুট টার্মিনালে একটা কানেকশন হবে, এই একটা কানেকশন হবে। আমি সাপোজ কানেকশনটা একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে করলাম, ওকে, এটা বলছি আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স RF। তাহলে এই দেখো এখানে কি করেছি আমি, আউটপুট টার্মিনাল থেকে ইনপুট টার্মিনালে কানেক্ট করে দিয়েছি, মানে ইনপুটে তো এখানে একটা V2 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেখান থেকেও কিন্তু দেখো এই রেজিস্ট্যান্সের থ্রুতে কিন্তু আবার ইনপুটে ঢুকবে আবার, তার জন্য এটা বলছে ফিডব্যাক। ফিডব্যাক ব্যাপারটা কি দেখো, আমরা সবাই ফ্লিপকার্ট অ্যামাজনে জিনিসপত্র কিনি, জিনিসপত্র কেনার পরে বলে একটা ফিডব্যাক দিও, মানে রিভিউ দিতে বলে, তাই তো, যে কেমন প্রোডাক্টটা তুমি পেলে, যে দিয়ে গেল সে কেমনভাবে দিল না দিল, তার মানে ইয়েটা কেমন, ব্যবহার কেমন না কেমন, এসব জিনিস, তাই তো, যে প্রোডাক্টটা ভালো কি খারাপ, তাহলে একটা ফিডব্যাক তোমাকে দিতে হয়। মানে ওরা কিছু তোমাকে একটা দিল এবং ওরা কিন্তু তোমার কাছ থেকে কিছু মানে চাইছে, সেটা কি ফিডব্যাক, তুমি রিভিউ দেবে, মানে জিনিসপত্র দেখলে দেখে হ্যাঁ ভালো, আমি ভালো কোয়ালিটি জিনিস পেয়েছি, ঠিক আছে, ওটা হচ্ছে ফিডব্যাক। এখানেও একই রকম জিনিস, ইনপুটে এখানে দেওয়া হচ্ছে ভোল্টেজগুলো, আউটপুটে পাচ্ছ তুমি, এবার তুমি কি এদেরকে কিছু একটা ফিডব্যাক দিচ্ছ, সিম্পল। এটা ফ্লিপকার্ট কোম্পানি আর এটা হচ্ছে তুমি, ওকে। তাহলে তুমি একটা কিছু কিনেছো, একটা ড্রেস কিনেছো, ড্রেসটা দেখলে যে ড্রেসের ক্লোথসের যে কোয়ালিটিটা সেটা খুবই সুন্দর, এবং তুমি কি এটা ফিডব্যাক দিলে, হ্যাঁ গুড কোয়ালিটি, ওকে, এবং কালারও সেম ভালো, এই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে, এটা হচ্ছে ফিডব্যাক। অ্যাকচুয়ালি কী হয়, বেসিক্যালি এই অপ অ্যাম্পটার ক্ষেত্রে, মানে অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করি, আমরা ফিডব্যাক নেগেটিভ হয়, একটা পজিটিভ হয়। বেসিক্যালি নেগেটিভ আমরা দেখবো বেসিক্যালি আস্তে আস্তে, ফিডব্যাকের একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, ওইখানে আমরা আরও ডিটেলসে ফিডব্যাক নিয়ে আলোচনা করবো, হ্যাঁ, ফিডব্যাকের ক্যালকুলেশন করবো আমরা। তো ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক বেসিক্যালি যে ভোল্টেজ গেনটাকে কমিয়ে দেয়, ঠিক আছে, গেনটাকে যেরকম দেখো ওপেন লুপ অপ অ্যাম্পের ক্ষেত্রে কি গেনটা আমরা ইনফাইনাইট পাই, বাট এই ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করার দরুন তোমার ওই গেনটা রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। মানে ইনপুটে তুমি যে ভোল্টেজ তুমি দেবে বেসিক্যালি তার যে অ্যাম্পলিচিউড, আউটপুটের ভোল্টেজের যে অ্যাম্পলিচিউডটা কি কম হবে, এইটা হচ্ছে তোমার নেগেটিভ ফিডব্যাক। ইনপুটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে তার যে অ্যাম্পলিচিউড, আউটপুটের যে ভোল্টেজ হবে তার অ্যাম্পলিচিউডটা কম হবে, তখন সেটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। মানে যে ফিডব্যাক অ্যাপ্লাই করার দরুন এই ঘটনাটা ঘটবে সেটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, ক্লিয়ার। এগুলো আমরা আরও ডিটেলসে পরে পড়বো যখন আমরা ফিডব্যাক চ্যাপ্টার পড়বো, ক্লিয়ার। তো এখানে এই নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করে কিন্তু আমরা ওই যে ভোল্টেজ গেন যেটা ছিল ইনফাইনাইট, মানে ওপেন লুপের ক্ষেত্রে আমরা বললাম না যে ভোল্টেজ গেনটা কি ইনফাইনাইট, কিন্তু ফিডব্যাক অ্যাপ্লাই করলে পরে এটা ফাইনাইট ভ্যালু দেবে, এটা ইট উইল বি ফাইনাইট, ওকে। এবং শুধু এটাই নয়, মানে আরও অনেক কাজে লাগবে ফিডব্যাক দেওয়ার ফলে কী কী সুবিধা হবে না হবে সেগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব, ক্লিয়ার। তো ফিডব্যাকটা কি সেটা আশা করে বোঝা গেল যে এই হচ্ছে কি আমাদের ফিডব্যাক, অপ অ্যাম্পের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফিডব্যাক, ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা বেসিক্যালি যেটা দেখব, দেখো খুব একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা কি ভার্চুয়াল গ্রাউন্ড, ক্লিয়ার। ভার্চুয়াল গ্রাউন্ড, সো ভার্চুয়াল গ্রাউন্ডটা কি দেখো,
খুব খুব ইম্পর্টেন্ট, মানে যত মানে বেশি বলো তাও কম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো ভার্চুয়াল গ্রাউন্ডটা কি? আমরা তো সাধারণত গ্রাউন্ড বলতে আমাদের ভূমি মানে মাটি, তাই না, ভূমাতাকে বোঝায়। তাহলে মাটি হচ্ছে কি একটা প্রপার গ্রাউন্ড। গ্রাউন্ড মানে বেসিক্যালি আর্থিং, কি মানে যেখানে মানে অ্যাকচুয়ালি পৃথিবী অ্যাকচুয়ালি ইলেকট্রনের সাগর, জানো তো, মানে সেখানে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রনস রয়েছে, ক্লিয়ার। তাহলে আমরা বেসিক্যালি কী করি, গ্রাউন্ড করে দিই, মানে আর্থিং করে দিই। মানে ভার্চুয়াল গ্রাউন্ডটাকে যেন আমরা আসবো আস্তে আস্তে, তাহলে আমরা রিয়েল গ্রাউন্ড সম্পর্কে আমরা জানি। যেন পৃথিবী একটা কি রিয়েল গ্রাউন্ড, মানে মাটি একটা রিয়েল গ্রাউন্ড, ক্লিয়ার। তো ভার্চুয়াল গ্রাউন্ডটা কি দেখো আস্তে আস্তে শেখা যাবে। সাপোজ আমাদের কাছে একটা অপ অ্যাম্প রয়েছে, একটা অপ অ্যাম্প, রাইট। এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা ইনভার্টিং টার্মিনাল, এটা কি নন ইনভার্টিং টার্মিনাল। এখানে আমি আউটপুট ভোল্টেজ পাবো, ফাইন। সাপোজ এখানে আমরা একটা ফিডব্যাক অ্যাপ্লাই করেছি, সো ফিডব্যাক রেজিস্ট্যান্সটা আমি বললাম, আর এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আমি অ্যাপ্লাই করেছি, মানে ফিডব্যাক অ্যাপ্লাই করেছি, সিম্পল কথা, ক্লিয়ার। এবার কি দেখো আমি কি করলাম, আমি যে সিম্পল এই যে ইনভার্টিং টার্মিনাল, এই ইনভার্টিং টার্মিনাল একটা আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, সাপোজ R1, এখানে একটা আমি ভোল্টেজ আমি অ্যাপ্লাই করলাম, গ্রাউন্ড করে দিলাম। তাহলে এটা কি V1 ভোল্টেজ আমি অ্যাপ্লাই করলাম। তাহলে V1 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, বা V ভোল্টেজ যা খুশি বলো তুমি, সেটা কি একটা R1 রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে দিয়েছি এই ইনভার্টিং টার্মিনালে, ফাইন। তাহলে এইখানে দেখো, এইখানে কিন্তু একটা পয়েন্ট জাংশন, তাহলে এই জাংশনে কিন্তু একটা ভোল্টেজ ড্রপ পড়বে, তাই না। তুমি যদি ওই কিরচফ ল কাজে লাগাও তাহলে তুমি এখানে ভোল্টেজ ড্রপ পাবে। তাহলে এইখানে একটা ভোল্টেজ পড়বে, এই সাপোজ একটা পয়েন্ট নাম দিচ্ছি আমি এ পয়েন্ট, ওকে। তাহলে এ পয়েন্টে কিন্তু একটা ভোল্টেজ ড্রপ পড়বে, সেটা আমি বলছি VI। এবার ঠিক বুঝতে পারলাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি, এই যে নন ইনভার্টিং টার্মিনাল, এইটাকে আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করবো না, এটাকে গ্রাউন্ড করে রেখে দিলাম, ক্লিয়ার। এটা কিন্তু রিয়েল গ্রাউন্ড, মানে এখানে একটা ভূমি রয়েছে, এটা ভূমি, এখানে তুমি ভাবতে পারো এটাকে একটা ভূমি, এটা ঠিক আছে, একটা ভূমি রয়েছে, আমি জাস্ট তারটাকে নিয়ে ভূমির সাথে লাগিয়ে দিয়েছি, জাস্ট সিম্পল। আর এখানে কি একটা পজিটিভ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি, ওকে। পজিটিভ ভোল্টেজ V1 আমি অ্যাপ্লাই করেছি R1 রেজিস্ট্যান্স থ্রু দিয়ে, আর এই পয়েন্টে একটা কিন্তু ভোল্টেজ ড্রপ পড়েছে, এটা কত VI, ক্লিয়ার। এবং একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স RF আমি কানেক্ট করে দিয়েছি। এবার দেখো, এবার আমরা সবাই জানি এখানে একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করা হয়েছে। যেহেতু নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে কি আউটপুট ভোল্টেজটা কিন্তু ফাইনাইট হবে। এবার যেহেতু অপ অ্যাম্পটা মানে অ্যাকচুয়ালি যেহেতু নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে কি আউটপুটের যে মানে গেইন পাবো আমরা, সেটা ফাইনাইট পাবো, রাইট। এবার আমরা যদি বলি ওপেন লুপ গেইনে, মানে ওপেন লুপ অপ অ্যাম্পের ক্ষেত্রে গেইন কতখানি হয়, আমরা জানি ইনফাইনাইট হয়, ইনফাইনাইট, জাস্ট সিম্পল। এবার নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করার ধরুন, তাহলে কি হলো দেখো, জাস্ট সিম্পল আমি যদি বলি এখানটায়, সো যে গেইন আমরা যদি বলি A ইকুয়াল টু কি বলবো, আউটপুট ভোল্টেজ বাই জাস্ট ইনপুট ভোল্টেজ, ওকে। এইটা তোমার এখানে ভোল্টেজ ড্রপ পড়েছে, এটা ইনপুট ভোল্টেজ, ওকে। এইবার আমরা যেহেতু জানি, কি জানি আমরা, যে ওপেন লুপ অপ অ্যাম্পের ক্ষেত্রে সেখানে আমরা লিখতে পারি VI ইকুয়াল টু V0 বাই A। দেখো এখানে আমরা সবাই জানি যে একটা ওপেন লুপ অপ অ্যাম্পের ক্ষেত্রে সিন্স A টেন্ডস টু ইনফিনিটি, রাইট। তাহলে পরে এখানে তুমি কি বলতে পারবে, যে VI টেন্ডস টু আর ইকুয়ালস টু 0, তাই তো। মানে যেহেতু গেইনটা ইনফাইনাইট হয় ওপেন লুপ অপ অ্যাম্পের ক্ষেত্রে, তাহলে এখানে তুমি ভোল্টেজটা তুমি কত পাবে, তুমি ইনপুট ভোল্টেজটা 0 পাবে। ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এখানে সরি এইখানে কিন্তু V1 ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি, বাট ইনপুট ভোল্টেজ যে VI, যে এ পয়েন্টে যে ড্রপ পড়ছে, সেটা কতখানি বলছে এখানে 0। 0 মানে কি, ভোল্টেজ 0 মানে কি, সেটা গ্রাউন্ড না।
বাট এই পয়েন্টটা কি গ্রাউন্ডের সাথে কানেক্ট রয়েছে? না, গ্রাউন্ডের সাথে কিন্তু কানেক্ট নেই। মানে এখানে কিন্তু এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্টটা কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্ট রয়েছে। তাহলে বি পয়েন্টে কিন্তু রিয়েল গ্রাউন্ড করা আছে, কিন্তু এ পয়েন্টে কিন্তু রিয়েল গ্রাউন্ড নয়, বাট ভিআই এর ভ্যালু কিন্তু 0 দিল। খুব ইন্টারেস্টিং। তাহলে এই যে ইনপুট ভোল্টেজের যে ভ্যালুটা এ পয়েন্টে, অ্যাট এ পয়েন্ট, সেটা কত পেলাম? বেসিক্যালি 0 পেলাম। এইটাই টার্নিং পয়েন্ট। এই যে ভিআই মানে এ পয়েন্টে যে ভোল্টেজের ভ্যালুটা 0 পেলাম, এটা কিন্তু দেখো রিয়েলি মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা গ্রাউন্ড করা নেই, বাট এটা কিন্তু গ্রাউন্ডের মতো কাজ করলো। মানে বি পয়েন্ট যেহেতু গ্রাউন্ড করা, তাহলে এটাও যেন গ্রাউন্ডের মতোই কাজ করছে। বি পয়েন্টটি কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডেড, বাট এ পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডেড নয়। তাই এই এর ভ্যালু যেহেতু 0 ভ্যালু, মানে ভিআই এর ভ্যালু যেহেতু 0 ভোল্টেজ, তার মানে কি আমরা বলতে পারবো সেটা ভার্চুয়ালি গ্রাউন্ডেড। পৃথিবীর বিভব কত? 0, তাই না? তাহলে আমরা বলতে পারি না এই ভিআই যেটা, সেটা কি বেসিক্যালি গ্রাউন্ডেড। যেহেতু ভোল্টেজ 0, তারপরে আমরা বলতে পারি গ্রাউন্ডেড। বাট যেহেতু অ্যাকচুয়ালি গ্রাউন্ডেড নয়, তাই আমরা নাম দিয়েছি ভার্চুয়াল গ্রাউন্ড। সেটা কি? এই দেখো এই যে বি পয়েন্টে যেমন গ্রাউন্ড রয়েছে, অ্যাকচুয়ালি গ্রাউন্ডেড। সো বি পয়েন্ট যদি গ্রাউন্ড থাকে, মানে এখানে এই ভ্যালু যদি গ্রাউন্ড থাকে, তাহলে এটাও গ্রাউন্ডই হবে। ক্লিয়ার? খুবই ইন্টারেস্টিং এটা। তাহলে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি যে বেসিক্যালি ভি মানে এ পয়েন্টটা, সো অ্যাট এ পয়েন্ট is virtually grounded. Clear? Since যেহেতু বি পয়েন্টটা কিন্তু, যেহেতু বি পয়েন্টটা রিয়েল গ্রাউন্ডেড, since point is ওকে। তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারছি যে এই পয়েন্টটা মানে ভার্চুয়ালি গ্রাউন্ডেড কী করে হলো সেই জিনিসটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, ইন্টারেস্টিং ব্যাপার। যেহেতু অপ-অ্যাম্পটার ইনপুট ইম্পিডেন্স, মানে আমি যদি ইনপুট ইম্পিডেন্সের কথা যদি বলি, সো ইনপুট ইম্পিডেন্স অফ অপ-অ্যাম্প, সেটা কত? আর আই বললাম, সেটা কত হয় বলো? আইডিয়ালি ইনফিনিটি হবে, রাইট? তার মানে কি? তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট পাস করতে পারবে না, কারেন্ট ভেতরে ঢুকতে পারবে না। প্র্যাকটিক্যালি কি কোনো কারেন্ট কিন্তু মানে ভেতরে ঢুকতেই, অপ-অ্যাম্পের ভেতরে কিন্তু ঢুকতেই পারবে না। তার মানে কি? বেসিক্যালি এটা গ্রাউন্ডেড। ক্লিয়ার? মানে যেহেতু এটা গ্রাউন্ডেড, তার আমরা বলতেই পারবো যে এইখান দিয়ে কিন্তু কোনো কারেন্ট কিন্তু যেতে পারবে না, এবং এর যে ইনপুট ইম্পিডেন্স সেটা কি প্রচুর হাই, ইনফাইনাইট। সো কোনো কারেন্ট কিন্তু এদিক দিয়ে কিন্তু ফ্লো করবে না, মানে এদিক দিয়ে কোনো কারেন্টই যাবে না। ওকে, জিনিসটা কি বুঝতে পারলো? সো এদিক দিয়ে কোনো কিন্তু কারেন্ট ফ্লো করবে না, মানে এই অপ-অ্যাম্পের ভেতরে কিন্তু কোনো কারেন্ট ঢুকবে না, যেহেতু ইনপুটটার মানে ইনপুট যে রেজিস্ট্যান্স সেটা কি ইনফাইনাইট, তার জন্য অপ-অ্যাম্পের ভেতরে কিন্তু কোনো কারেন্ট ঢুকবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কি ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট। ক্লিয়ার ব্যাপারটা? মানে এর ভোল্টেজ যা হবে, এর ভোল্টেজ তো তাই, মানে এর ভোল্টেজ যেহেতু 0, তাই এটা 0 পাচ্ছি আমরা। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে কি ভার্চুয়াল গ্রাউন্ড আর রিয়েল গ্রাউন্ডের মধ্যে পার্থক্য কী? সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভার্চুয়াল অ্যান্ড অ্যাকচুয়াল গ্রাউন্ড, তাই তো? সো দেখো এটাও খুবই ইজি। সো difference between actual ground and virtual ground. সো কি ব্যাপারটা দেখো, অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম যে অপ-অ্যাম্পের ক্ষেত্রে আমরা ভার্চুয়াল গ্রাউন্ড পেলাম এবং অ্যাকচুয়াল গ্রাউন্ডে রয়েছে। অ্যাকচুয়াল গ্রাউন্ডের ক্ষেত্রে প্রথম পয়েন্ট আমরা যদি বলি কি, দেখো
ভূমি মানে পৃথিবী, ভূপৃষ্ঠ, তাই তো, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ড, ইলেকট্রনের সাগর বলি আমরা। তাহলে তোমার কাছে তুমি মনে করো একটা এসি চালাচ্ছ, সেখানে এক্সেস কারেন্ট আসছে এসি থেকে, তাহলে তুমি কি করবে, ওটা কিন্তু গ্রাউন্ড করে দেবে। গ্রাউন্ড করে দিলে কি হবে, যে এক্সেস যে কারেন্টটা সেটা কিন্তু ভূমিতে চলে যাবে। তার মানে কি, ভূমি কিন্তু সব নিয়ে নিচ্ছে, ওকে যাই দেওয়া হোক না কেন সে সব নিয়ে নেয়। তাহলে অ্যাকচুয়াল যে গ্রাউন্ড সেটা বেসিক্যালি কি সিঙ্ক হিসেবে কাজ করে। কি মানে ওকে যতই কারেন্ট দেওয়া হোক না কেন সে কিন্তু নিয়ে নেবে। ব্যাপারটা কি বুঝতে পারলাম? মানে সমস্ত কারেন্ট কিন্তু ওই গ্রাউন্ডের থ্রুতে কিন্তু ফ্লো করতে পারে, মানে যত অ্যামাউন্ট অফ কারেন্টই তুমি দাও না কেন সবই কিন্তু ওই গ্রাউন্ডের থ্রুতে কিন্তু ফ্লো করতে পারবে। সো অ্যাকচুয়াল গ্রাউন্ড বেসিক্যালি কি একটা সিঙ্ক হিসেবে কাজ করে, তাই তো। সিঙ্ক মানে কি, যে সব কিছু নিতে পারবে, তাই না, মানে যার কাছে সব কিছু যেতে পারে ওইখানে ঢেলে দিলাম সিঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকচুয়াল গ্রাউন্ড বেসিক্যালি সিঙ্ক হিসেবে কাজ করে, এবং এখানে কিন্তু ইনফাইনাইট কারেন্ট কিন্তু তুমি পাস করে দিতে পারো, কোনো প্রবলেম নেই, ইনফাইনাইট কারেন্ট তুমি পাস করাতে পারো। তাহলে এটা কাজ করে অ্যাজ আ সিঙ্ক ফর ইনফাইনাইট কারেন্ট, জিনিসটা কি বোঝাতে পারলাম? তাহলে এটা কিন্তু একটা সিঙ্ক হিসেবে কাজ করে, যেটা কি মানে ইনফাইনাইট কারেন্ট কিন্তু পাস করাতে পারে। কিন্তু বাট আমরা যদি ভার্চুয়াল গ্রাউন্ডের কথা যদি বলি, সে ভার্চুয়াল গ্রাউন্ডের ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি ভার্চুয়াল গ্রাউন্ডের কিন্তু মানে সিঙ্ক নেই, এটা কিন্তু কোনো সিঙ্ক নেই, মানে কোনো ওর মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতে পারে না, তাই না। বেসিক্যালি ওর মধ্য দিয়ে কোনো মানে আমরা তো দেখতেই পেলাম, যেহেতু এর ইনপুট ইম্পিডেন্সটা প্রচুর হাই, এখানে যেহেতু ভোল্টেজ ড্রপটা 0 হয়ে গেল, তার মানে কি এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তার মানে ভার্চুয়াল গ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু মানে কোনো কারেন্ট কিন্তু ফ্লো করতে পারে না এই অপামের থ্রু দিয়ে, ঠিক আছে। অপামের থ্রু দিয়ে ভার্চুয়াল গ্রাউন্ডে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। সো ভার্চুয়াল গ্রাউন্ড কিন্তু বেসিক্যালি তোমার সিঙ্ক হিসেবে কিন্তু কাজ করতে পারবে না, তারপরে এখানে বলতে পারি। সো ভার্চুয়াল গ্রাউন্ড কি বললাম, ভার্চুয়াল গ্রাউন্ড বেসিক্যালি এটা কিন্তু সিঙ্ক হিসেবে কাজ করতে পারে না, ঠিক আছে। সো ক্যান নট সার্ভ as a sink for current. Clear? দেখো সিম্পল জিনিস বুঝতে হবে। অ্যাকচুয়াল গ্রাউন্ড কাকে বলে? আমরা সবাই জানি অ্যাকচুয়াল গ্রাউন্ডটা কি, মানে পৃথিবী, একে যত কারেন্টই দাও না কেন সে কিন্তু নিয়ে যাবে। তার মানে কি ইনফাইনাইট কারেন্ট সে নিতে পারে, তাই এটা সিঙ্ক হিসেবে কাজ করে। একদম সিম্পল কথায় সিঙ্ক হিসেবে কাজ করে, যে সমস্ত কারেন্ট নিতে পারবে, যাকে ঢেলে দাও ওর মধ্যে যত, মানে যেরকম ব্যাপারটা এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। একটা সমুদ্রের যে জল, ঠিক আছে, এই সমুদ্র থেকে তোমাকে যদি বলা হয় যে 1 বালতি জল তুমি তুলে নাও, তার মানে কি সমুদ্রের জল কমে যাবে? বা তোমাকে যদি বলা হয় যে 1 বালতি জল সমুদ্রে ঢেলে দাও, তাহলে কি সমুদ্রের জল বেড়ে যাবে? পারবে না, সমুদ্রের জল যা তাই থাকবে, তাই নয় কি? তার মানে হচ্ছে কি তুমি এখানে যতই মানে বেশি কারেন্ট দাও না কেন ওটার ভ্যালু একই থাকবে। ক্লিয়ার? মানে এ হচ্ছে সিঙ্ক হিসেবে কাজ করছে। ক্লিয়ার? বাট ভার্চুয়াল গ্রাউন্ডটা দেখো, আমরা যে দেখলাম যে একটা অপামের ক্ষেত্রে মানে ইনপুট ইম্পিডেন্সটা প্রচুর হাই হয়, তার ফলে কি ওইখান থেকে কোনো কারেন্ট মানে পাস করতে পারে না, কোনো কারেন্ট যায় না, অপাম দিয়ে কোনো কারেন্ট যেতে পারে না। তাহলে অপাম দিয়ে কোনো কারেন্ট যদি না যায়, তাহলে কি ভার্চুয়াল গ্রাউন্ডে কোনো কারেন্ট যাবেই না। তাহলে কি আমরা বলতে পারি ভার্চুয়াল গ্রাউন্ডটা কি সেখানে সিঙ্ক হিসেবে কাজ করতে পারবে না। এটাই তো জাস্ট মেজর ডিফারেন্স। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল গ্রাউন্ড আর ভার্চুয়াল গ্রাউন্ডের মধ্যে ডিফারেন্স। জাস্ট সিম্পল একটা ওয়ার্ড ভালো করে বুঝে নাও, সিঙ্ক। অ্যাকচুয়াল গ্রাউন্ডের ক্ষেত্রে সিঙ্ক পসিবল, মানে সিঙ্ক হয়। ভার্চুয়াল গ্রাউন্ডের ক্ষেত্রে সিঙ্ক করতে পারে না, সিঙ্ক হিসেবে কাজ করতে পারে না। হলো? আর নেক্সট যেটা লাস্ট, সেটা কি বেসিক্যালি, সেটা হচ্ছে তোমার স্লিউ রেট। জাস্ট একটা ডেফিনেশন, খুব ইম্পর্টেন্ট। স্লিউ রেট কাকে বলে তোমাদের এক্সাম পারপাসে খুব ইম্পর্টেন্ট। সো স্লিউ রেট
স্লিউ রেট। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্লিউ রেট? স্লিউ রেটকে আমরা অনেক সময় SW দিয়েও বলা হয়ে থাকে। ওকে, স্লিউ রেট, এই যে S আর W দেওয়া হয় এখানে, স্লিউ রেট। জিনিসটা কি দেখো, জাস্ট কিছুই না, জাস্ট একটা সিম্পল ডেফিনেশন। কি বলছে যে স্লিউ রেট হচ্ছে তোমার SW দ্য মানে রেট অফ চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ, মানে আউটপুট ভোল্টেজ যে চেঞ্জ আমরা দেখবো সেটা কি ম্যাক্সিমাম যে চেঞ্জ সেটা, মানে ডেল V0 ডেল টি অ্যাট ম্যাক্সিমাম পয়েন্ট। মানে আউটপুট ভোল্টেজে আমরা চেঞ্জ দেখবো টাইমের রেসপেক্টে, বাট সেই চেঞ্জটা কেমন চেঞ্জ? ম্যাক্সিমাম চেঞ্জ। মানে এটাই মেন পয়েন্ট, আউটপুট ভোল্টেজের কি ম্যাক্সিমাম চেঞ্জ। দেখো এই যে ম্যাক্সিমাম চেঞ্জ, মানে ধরো চেঞ্জ হতে পারে, অনেক ধরনের চেঞ্জ হতে পারে, বাট ম্যাক্সিমাম যে চেঞ্জটা হবে সেটাকে বলবো আমরা স্লিউ রেট। ক্লিয়ার ব্যাপারটা? মানে স্লিউ রেটকে ডিফাইন করা হচ্ছে এভাবেই। তাহলে আমি যদি ডেফিনেশনটা লিখি এরকম, জাস্ট কিছুই না, দ্য ম্যাক্সিমাম স্লিউ রেট ইজ ডিফাইন্ড অ্যাজ, তারপরে দ্য ম্যাক্সিমাম রেট অফ ভোল্টেজ, তাই তো, আউটপুট ভোল্টেজ। হ্যাঁ, আউটপুট মানে ম্যাক্সিমাম রেট অফ আউটপুট ভোল্টেজ, তোমার টাইমের রেসপেক্ট আউটপুট ভোল্টেজের চেঞ্জ একটা স্টেপ ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, সো কি বাই আ স্টেপ ইনপুট ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে তোমার স্লিউ রেট। ক্লিয়ার? তাহলে স্লিউ রেটের ডেফিনেশনটা বুঝতে পারলাম আমরা, যে আউটপুট ভোল্টেজের যে মানে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ সেটাকে বলে আমরা স্লিউ রেট। স্লিউ রেটটা মানে বেসিক্যালি যেটা কাজে মানে ইউজ করা হয় বেসিক্যালি, এটা বেসিক্যালি স্পেসিফাইড করা হয় ওই ম্যানুফ্যাকচারের জন্য, অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারের সময় এটাকে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তো এই কিছু জাস্ট ইম্পর্টেন্ট ছিল। অপ-অ্যাম্প বেসিক্যালি শেষ হয়ে গেল, এবার আমরা দেখবো যেটা অপ-অ্যাম্পের অ্যাপ্লিকেশন। তো অপ-অ্যাম্পের যা থিওরি ছিল সব বলে দিলাম, নেক্সট দিন আমরা অপ-অ্যাম্পের অ্যাপ্লিকেশন দেখবো আমরা। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।